রুহি ঋতীবকে জড়িয়ে চোখ বুজেছিল। তার বেশ শান্তি শান্তি লাগে এই শক্তিশালী দৃঢ় বুকটাতে। হঠাৎ মনে পড়ে যায় ঋতীব তাকে কিছু বলতে চেয়েছিল, তাই বিলম্ব না করে বলে ফেলে, আচ্ছা, তখন বারান্দায় কি একটা সুখবর দেবেন বলছিলেন, কিন্তু আর বললেন না যে? ঋতীব তখন রুহির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। রুহির প্রশ্ন শুনে শান্ত কণ্ঠে বললেন, রুহি পাখি, I have secured 37 rank in the BCS education cadre. এই শুনে রুহি মাথা তুলে ঋতীবের বুক থেকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে ঋতীবের পানে। বিসিএসে টিকেছে, এই খবরটা দিয়েও এতটা স্বাভাবিক সে কি করে? বিস্ময় আর চোখের কোণে উজ্জ্বলতা উভয়ে ফুটে উঠল রুহির মুখে। বিসিএসে? সত্যি বিসিএস? রুহি কাঁপতে কাঁপতে কম্পমান কণ্ঠে প্রায় চিৎকার করে বলল, কি বলছেন? আল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। রুহির কথা জড়িয়ে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত খুশিতে, বাঁধভাঙা উত্তেজনায়। ঋতীব হাসল তা বুঝতে পেরে। আলতো হেসে রুহির গালে ছোট্ট চুমু এঁকে দিল। এক মুহূর্তের মধ্যে নীরবতা ভেঙে খুশির ঢল বইল ঘরটায়। ঋতীব ধীর কণ্ঠে বলল, চিৎকার করো না রুহি পাখি, পাশেই কিন্তু তোমার আপুর রুম। রুহি উত্তেজনায় চোখ চকচক করে বলে, এসব কি বলছেন? আপনি কি জানাবেন না এত বড় খবরটা সবাইকে? ঋতীব রুহিকে শান্ত করে বলে, জানাবো, তবে সকাল হোক, আজ রাতে কারো ঘুমে ডিস্টার্ব করতে চাই না। রুহি হেসে বলে, ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, আমার তো ঘুমই হবে না আজ খুশিতে। ঋতীব ধীরে ধীরে রুহির কোমর ধরে খানিকটা উঁচু করে নিল। তারপর নিজের খাড়া নাকের ডগাটা রুহির ফুলো ফুলো গালে ডুবিয়ে দেয়। এরপর ঋতীব চোখ বুজে মৃদুস্বরে বলে, কিন্তু আমার ঘুম পাচ্ছে। রুহি হেসে ঋতীবের গলা জড়িয়ে ধরে। তারপর রুহি ব্যস্ত হয়ে বলল, আপনার ঘুম দরকার, শুয়ে পড়ুন আপনি, আমি আপনাকে জ্বালাবো না। ঋতীব আলতো হেসে রুহিকে বিছানায় সোজা করে শুয়ে দিয়ে তার ঠোঁটের ওপর চুমু দিল। এরপর রুহির বুকে মাথা রেখে বলল, আচ্ছা, চুলগুলো আস্তে আস্তে টেনে দাও, আজ অনেক বছর পর নিশ্চিন্তে একটা লম্বা ঘুম দেব আমি। রুহি হালকা হাসি দিয়ে এলোমেলো হাতে চুল টানতে লাগলো। মুহূর্তের মধ্যেই ঋতীব গভীর ঘুমে হারিয়ে গেল। কিন্তু রুহি ঘুমাতে পারছে না। ঋতীবের শান্ত মুখের দিকে তাকিয়ে সে অবাক হয়ে ভাবে, যতই গম্ভীর বদমেজাজি হোক না কেন, ঘুমানোর সময় তার মুখ কতই না নিরহ ও নিষ্পাপ লাগে। তবে যতই গম্ভীর হোক না কেন, ঋতীব যে মারাত্মক সুদর্শন এটা অস্বীকার করা যাবে না। এজন্যই বোধহয় ওই সুইটি ডাইনিটা তার ছাড়ের পেছনে পড়েছিল। তখন কিছু বলতে পারেনি, কিন্তু এখন ছেড়ে দেবে না। আবার আসুক সে ডাইনিটা, দেখে নেবে সে। এমন উদ্ভট ভাবনা ভেবে নিজে অবাক হয় রুহি। এবার ঋতীব ঘুমিয়ে গেলে রুহি ঋতীবের মাথা নিজের বুক থেকে তুলে তার মুখে এলো পাথারি অনেকগুলো চুমু দেয়। কারণ জেগে থাকতে রুহির জীবনে সাহস হবে না এই কাজ করার। আজকাল রুহির অন্যতম কাজ হলো ঋতীব গভীর ঘুমে তলিয়ে গেলে তাকে মন মতো আদর করা। ধীরে ধীরে রুহি ঋতীবকে শুকনো আদর করতে করতে নিজের চোখ বন্ধ করলো অজান্তে। মাঝরাতে একবার ঋতীবের ঘুম হালকা হলে সেও রুহির ঠোঁটে গালে ছোট ছোট চুমু খেয়ে আবার ঘুমে ঢলে পড়ে। এই যে দুজন দুজনকে এত আদর করে, এত ভালোবাসে, তাও যেন ফুরাতে চায় না। ভালোবাসা দিনকে দিন বেড়েই চলছে তাদের মাঝে। এই সীমাহীন ভালোবাসা শেষ না হোক। সকালে তীব্র আলো জানালার পর্দার ফাঁক গলিয়ে ছড়িয়ে পড়ছে সাহেবের চিলে কোঠার ঘরটায়। চোখ কুঁচকে ওঠে সূর্যের আভা দেখে। ঘুমে অল্প অবচেতন সাহেব। আস্তে ধীরে ঘুম হালকা হয়ে আসে সাহেবের, কারণ জানালার দিকে মুখ করা ছিল বিধায় চোখ সে আলো পড়েছে তার। কোনো মতে সে চোখ মেলে পর্দা টেনে দেয়। এরপর তার চোখ যায় বুকে থাকা ঘুমন্ত নারীটির দিকে, যে গভীর অচেতন সুখনিদ্রায় মগ্ন। দিশার পরনে সাহেবের পরা কাল সাদা রাতের সাদা চেক শার্টটা। দিশার শার্টের উপরের দিকটায় 3টে বোতাম খোলা থাকায় নারী শরীরের গোপনীয় ভাঁজ
কিছুটা দৃশ্যমান। গলা বুকের লালচে ক্ষতগুলো জানান দিচ্ছে সাহেবের গতরাতের ভালোবাসার চিহ্নকে। আর এই ভালোবাসার চিহ্ন তাদের রাতের উন্মাদনার সাক্ষ্য বহন করছে। এমনকি দিশা অবচেতনে কমফোর্টার সরিয়ে ফেলেছে কোমর থেকে, যার জন্য সাহেবের বুকের সাথে দিশার শরীরের সংযোগ আরও ঘনিষ্ঠ করে তুলেছে। সাহেব হালকা হেসে বোতাম দুটো লাগিয়ে দিশার গায়ে কমফোর্টার টেনে তার নরম সুগঠিত কোমর ধরে বুকের সাথে জড়িয়ে নেয়। দিশা সাহেবের শক্ত চওড়া পিঠটা আঁকড়ে ধরে। সাহেব ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 10:45। বেশ বেলা হয়ে গেছে, তাই দিশাকে আদুরে স্বরে ডাকতে থাকে, রোজ উঠবে না? দিশা চোখ মুখ কুঁচকে বিরক্তিকর মুখে উত্তর দেয়, মাঝরাতে কিসের ডাকাডাকি সাহেব? পুরো রাত জ্বালিয়েও শান্তি হয়নি তোমার, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। সাহেব হেসে ফেলে। ভর সকালে মাথায় দুষ্টুমি চাপে তার, তাই দিশার কানের লতিতে আলতো চুমু দিয়ে ফিস ফিস করে বলতে লাগে, যদিও এখন সকাল রোজ, তবে তুমি চাইলে আবার রাত বানাতে পারি। 1 থেকে 5 অবধি গুনবো, না উঠলে বুঝে নিব তুমি রাতটাকেই বেছে নিচ্ছ। 1, 2, 3। সাহেবের কথা কর্ণগোচর হওয়া মাত্র দিশা চট করে উঠে বসে যায় শোয়া থেকে। খানিকটা তুতলে বলল, সকাল হয়ে গেছে, এত তাড়াতাড়ি কিভাবে? সাহেব উঠে হাঁটু দুটো গুটিয়ে বসে। তারপর দেখে বিছানার অবস্থা অগোছালো। সাদা কমফোর্টারটা কুঁচকে এলোমেলো হয়ে আছে, বিছানার চাদর অর্ধেক কুঁচকে গেছে। সাহেবের পরনে কালো রাতের সাদা ট্রাউজার প্যান্টটা। হুট করে আশেপাশের অবস্থা দেখা শেষ হলে সাহেব দিশাকে গভীর চোখে অবলোকন করে। সাহেব একটু ঝুঁকে নিজের ষষ্ঠপূর্ণ হাতে দিশার হাত দুটো টেনে হাতের উল্টো পিঠে চুমু দেয়। ঝুঁকে যাওয়ার ফলে সাহেবের গলায় থাকার উপর ক্রস চেইনটা সামান্য হেলে পড়ে। সাহেবের বুকের অ্যাবসগুলো দৃশ্যমান এবং রাফ স্টাইলে এলোমেলো কালচে বাদামি চুলগুলো কপালের সামনে ছড়িয়ে আছে। সাহেবকে এভাবে দেখে এক দফা ক্রাশ খায় দিশা। এতটা গভীরভাবে আগে দেখেনি সে, এমনকি কাল রাতেও না দেখবে কিভাবে, সুযোগে পায়নি। তার ক্রিমিনাল হাজব্যান্ড আসলে মারাত্মক সুদর্শন। দিশা এক প্রকার প্রেমে পড়ে যায় সাহেবের সৌন্দর্য দেখে। ভ্রম ভাঙে সাহেবের কথায়। সাহেব দিশার দিকে তাকিয়ে হাসকি স্বরে বলে, ইউ লুক সো গর্জিয়াস ইন মাই শার্ট রোজ, আই ওয়ান্ট ইউ জাস্ট লাইক বিফোর। দিশা সাহেবের কথার মানে বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে না বুঝায়। সাহেব তা লক্ষ্য করে হাসে, আর কিছু বলে না। এদিকে দিশা লজ্জায় অস্বস্তিতে মুখ লুকাতে এদিক ওদিক তাকাচ্ছে। হাতটাও সাহেবের দখলে, তাই সাহেব সব বুঝতে পেরে আর লজ্জা না দিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমার ঘুম ভাঙাতে চাইনি সোনা, কিন্তু কাল রাত থেকে আমরা দুজন না খেয়ে আসি, আসো কিছু খেয়ে নিয়ে তারপর ঘুমিও। দিশা নিজের অবস্থা বুঝে চট করে বলে ফেলে, তুমি যাও, আমি আসছি। সাহেব উঠে দাঁড়ায়, কিন্তু দিশা উঠল না। তারপর সাহেব একটু এগিয়ে এসে দিশাকে কোলে তুলতে নিলে দিশা চিৎকার করে বলে, দূরে যাও। সাহেব ভুরুকুচকে প্রশ্ন করে, কি সমস্যা, এভাবে চেঁচাচ্ছ কেন? দিশা কমফোর্টারের ভেতর নিজের অনাবৃত পা লুকিয়ে নেয়। চোখে মৃদু লজ্জার আভাস। সে হালকা গলায় মেকি হেসে বলে, তুমি গিয়ে খাবার বানাতে থাকো, আমি গোসল করে আসছি, আমি এভাবে যেতে পারবো না এখন। সাহেব সুযোগ বুঝে দুষ্টুমিপূর্ণ হেসে নিজের ঘাড়ে হাত বুলিয়ে বলে, গোসল তো আমারও প্রয়োজন, চলো একসাথে করা যাক। দিশা আবার চিৎকার করে ওঠে, সাহেব বেরো বলছি ঘর থেকে, আর দুষ্টুমি না প্লিজ। সাহেব হাসি আর ধরে না। দিশাকে আর অস্বস্তি না দিয়ে চলে যেতে যেতে বলে, আস্তে আস্তে যাচ্ছি। সাহেব ঘর থেকে বেরিয়ে যায়, আর দিশা অতি দ্রুত লাফ দিয়ে বাথরুমের দিকে ছুটে যায়। গোসলের কারণে তার শরীরের প্রতিটি পেশি হালকা কম্পন অনুভব করছে। শীতের সময় পানিও প্রচুর ঠান্ডা, তবু এই পানি ছোঁয়ায় সে সতেজ অনুভব করছে। নিচে নেমেই দিশা থমকে দাঁড়ায়। টেবিল জুড়ে ধোয়া ওঠা খাবার সাজানো, যা পরিপাটি গন্ধে ভরা। আজকের সকালকে নিজের মতো করে সাহেব সাজিয়ে নিয়েছে। দিশার ঠোঁটে অজান্তে একরাশ হাসি ফুটে ওঠে। সাহেব যে প্রচুর কেয়ারিং হাজব্যান্ড হবে এ বিষয়ে সন্দেহ নেই। যাই হোক, সে চুপচাপ বসে খেতে শুরু করে। আর সাহেব খাওয়ার মাছ থেকেই
দিশার মুখের অভিব্যক্তি পড়তে থাকে। হঠাৎ দিশার ফোন বেজে ওঠে। কল রিসিভ করতে ওপাশ থেকে অর্পির উত্তেজিত কণ্ঠ। দিশা, খবর শুনেছিস? বিসিএস হয়েছে ঋতিব ভাইয়ার। এক মুহূর্তের জন্য দিশার চোখ বিস্ফোরিত হয়ে যায়, মুখে বিস্ময়কর ভাব, সাথে খুশির ভাবও ফুটে ওঠে। সে হঠাৎ চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ায়, প্রায় লাফিয়ে উঠে আনন্দে। সাহেব খাওয়া থামিয়ে চামচ নামিয়ে রেখে দিশার উচ্ছ্বসিত মুখের দিকে তাকিয়ে হেসে ফেলে। ভালো কিছু হয়েছে টের পেতে জিজ্ঞেস করে, কি হলো রোজ? উত্তেজনায় গলা কাঁপছে দিশার, তবু বলল, ঋতিব ভাইয়া বিসিএস হয়েছে সাহেব। সাহেবের ঠোঁটে মৃদু হাসির ঝিলিক। দিশার আনন্দ তাকেও ছুঁয়ে ফেলেছে, বলল, গ্রেট, আমার পক্ষ থেকেও কংগ্রেটস জানাইও। দিশা ফোন কানে রেখে হাসতে হাসতে মাথা নাড়ে। তারা ভাই বোনেরা প্রচুর ক্লোজ, মায়ের পেটের ভাই বোনের চেয়ে কোনো অংশে কম নয় তারা। একজনের আনন্দে যেমন সকলে আনন্দিত হয়, তেমনি দুঃখেও সবাই পাশে থেকে তা ভাগ করে নেয়। এই একটা খবর পুরো চৌধুরী বাড়ির সবাইকে খুশি করতে যথেষ্ট। সকালে রুহি কলেজমুখী হয়েছিল বহুদিন পর। শুধু ভর্তি হওয়ার দিনটায় ঋতিভের সাথে গিয়েছিল সব কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করতে। তারপর ফেরার পথে দুটোতে মিলে বেশ খুনসুটি করে ফেরে। রুহির কলেজে ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। বলতে গেলে আজই প্রথম ক্লাস করেছে রুহি। নিজের পায়ে কলেজে দাঁড়ানোর অনুভূতিটা রুহিকে অন্যরকম এক আনন্দে ভরিয়ে দিল। তবে কলেজে পুরনো কোনো বন্ধুর দেখা না পেলেও নতুন দুইজন হাসি মাখা সঙ্গী পেয়েছে সে। এটুকু তার প্রথম দিনের কলেজের সুন্দর একটি অভিজ্ঞতা। দুপুর 12টায় কলেজ ছুটি হয়ে ফিরতে ফিরতে রুহির মুখে সে আনন্দের আভাস রয়ে গেছে। বাড়ির দরজা পেরোতেই সে দেখল রান্নাঘরে তার আপু, শাশুড়িমা আর চাচি শাশুড়িমা তিনজন মিলে কিছু একটা তোড়জোড় করছেন। রুহি ভেবেছে হয়তো এসব ঘর দুয়ারের গৃহস্থলীর ব্যস্ততা। রুহিকে ফিরতে দেখে আরসি তাড়াহুড়ো করে বলে উঠল, রুহি এসে গেছিস? আচ্ছা, ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে চটপট নিচে আয়। খেয়েও তো যাসনি সকালে, নিশ্চয়ই খিদে পেয়েছে। রুহি একগাল হেসে ভুরু নাচিয়ে বলল, আচ্ছা আচ্ছা যাচ্ছি তো। তুমি আবার এমন করে দৌড়াদৌড়ি করছো কেন? আমি কিন্তু জিজুকে বলে দেব। এই বলে ঠোঁট টিপে দুষ্টুমি ভরা হাসি দিল রুহি। আরসি বোনের কথা শুনে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকায়। তার ছোট্ট বোনটিও এখন তার সাথে মজা নেয়। এরপর আরসি নিজের কোমরে দুহাত চেপে তারপর বলে উঠল, ওরে মেয়ে, খুব পাকনা হচ্ছিস দেখছি আজকাল, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে আরসি তেরে আসতে নিলে রুহি খিলখিল করে হাসতে হাসতে সিঁড়ি বেয়ে ছুটে পালালো। আরসি আর রুহির এই দৃশ্য দেখে সীমা একটু ঝাঁঝালো গলায় বললেন, আস্তে বড় বৌমা, নিজের শরীরের খেয়াল রাখতে কবে শিখবে তুমি? যাও এবার রুমে গিয়ে বিশ্রাম নাও। রুহিকে আমি খেতে দিচ্ছি, আর বাকি কাজ আমরা সবাই মিলে করে নেব। আরসি মুখ ভার করে বলল, না আম্মা, আমি করে দিই হাতে হাতে, প্লিজ। একা ঘরে বসে থাকতে ভালো লাগে না। সীমার গলায় জোর বাড়িয়ে একটু কঠিন স্বরে বলে, আরসি, আর একটাও কথা নয়। শাশুড়িরই কঠিন রূপ দেখে আরসি হাসি চেপে রাখতে না পেরে এগিয়ে গিয়ে তাকে আলতো জড়িয়ে ধরে বলল, আচ্ছা যাচ্ছি। আরসি যেতে গেলে পেছন থেকে সীমার কণ্ঠে ভেসে এলো, যাওয়ার আগে দুধের গ্লাসটা নিয়ে যেও, পুরোটা শেষ করবে। অনুচ্ছুক হলেও শাশুড়ির যত্ন ভরা কথায় আরসি মাথা নেড়ে দুধের গ্লাসটা হাতে নিল এবং নিজের ঘরের দিকে পা বাড়ালো। দুধ জিনিসটা আরসির বরাবরই পছন্দ নয়, কিন্তু নিজের স্বামী আর শাশুড়ির অত্যাচারে অনিচ্ছা সত্ত্বেও দুধ নামক জিনিসটা খেতে হচ্ছে তাকে। আজকাল তাকে সবাই বেশ চোখে চোখে রাখছে, সাথে অতিরিক্ত যত্ন, অতিরিক্ত খেয়াল। মাঝে মাঝে আরসি ভাবে এই বাড়ির মানুষের মতো মানুষ পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না, পাওয়া যাবে না হয়তো। একটা বাড়ি যেখানে তাদের বৌমা নয়, নিজের মেয়ের মতো আগলে রাখা হয়, আর বাড়ির সবার সাথে সবার সম্পর্ক অমায়িক, এটাই হয়তো চৌধুরী বাড়ির লোকেদের বিশেষত্ব। রুহি গোসল সেরে নিচে নামতেই সীমা তাকে গরম ভাত আর ডাল আর মাছের তরকারি বেড়ে দিল। রুহি টেবিলে বসে নরম গলায় বলল, আমি নিয়ে নিতাম মা, তোমার কষ্ট করতে হবে না। সীমা দু চোখ সরু করে তাকে মৃদু অভিমানী গলায় বললেন, আমার কষ্ট হবে কে বলল? আমার বৌমা আমার সামনে ফর্মালিটিস করছে। রুহি হেসে বলে, না না,
মায়ের সাথে আবার কিসের ফর্মালিটিস। এরপর সীমাও হাসে, দুজনের হাসির শব্দে ঘরটা ভরে ওঠে। এদিকে সীমার বুকের ভেতর দিয়ে হালকা একটা উষ্ণতা বয়ে যায়, এই ভেবে যে তার ছোট ছেলের একটা গতি হয়েছে, আবার এই ভেবে অবাকও হয় যে একটা বাচ্চা মেয়ে তার ছোট ছেলের বউ ভাবা যায়। ভাবতেই যেন কেমন অদ্ভুত লাগে। সংসারের খুনসুটি বিষয়ে বোঝার বয়স না হলেও সবাইকে এক চুটকিতে মায়ায় বেঁধে ফেলেছে এই মেয়ে। হঠাৎ কী ভেবে যেন সীমা জিজ্ঞেস করলেন, আজ যে সকালে ঋতিবকে তুমি খাবার বেড়ে দিয়েছিলে? রুহি খেতে খেতে মাথা নাড়িয়ে বলল, জি মা, আমি দিয়েছি। সীমার মুখে তৃপ্তির হাসি। এই বাড়িতে তার ছেলের জীবনে যত্নশীল একটা মানুষ এসেছে, এই ভাবনাই তাকে নিশ্চিন্ত করে দেয়। তার ছোট ছেলের জীবনে উপযুক্ত জীবনসঙ্গী নিয়ে এসেছে, সুখে থাক তারা। এইসব ভাবতে ভাবতে আবার রান্নাঘরে চলে যায়। আপাতত সীমার ফুসরত নেই, কিন্তু আজকের ঘর জুড়ে এত তোড়জোড়ের কারণ অন্য কাউকে জড়িয়ে নয়। কারণটা অর্পি এইচএসসি পেরিয়ে অনার্সে উঠেছে। 2 মাস হলো টিউশন করে নিজের খরচের অল্প স্বল্প যোগান দিচ্ছে। আজও সকালে বেরিয়ে গেছে টিউশনে, কিন্তু অর্পি জানে না বাড়িতে চলছে অন্যরকম ব্যস্ততা। রূপক, সুমন, তামিম সহ বাড়ির বড় সদস্যরা মিলে ঠিক করেছে আজই দেখতে আসবে অর্পিকে সেই পুলিশ অফিসার। অর্পির বিন্দুমাত্র ধারণা নেই তার জীবনের ওপর দিয়ে আজ একটা সিদ্ধান্ত ঝড়ের মতো বয়ে যাবে। দুপুর 2টো নাগাদ অর্পি বাড়িতে ঢুকতেই দেখে রান্নাঘর, উঠান সবকিছুতে অদ্ভুত এক ব্যস্ততার ভার। তাই সীমাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বড় মা, এত আয়োজন কেন? সীমা খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তোকে দেখতে আসবে তাই। মুহূর্তে অর্পির নিঃশ্বাস আটকালো। অর্পির মাথায় যেন অদৃশ্য বাজ পড়ল। তার নরম ঠোঁট দুটো কেঁপে উঠল খানিক। চোখ দুটো অসহায় হয়ে ছুটে গেল মায়ের দিকে। কাতর স্বরে ভাঙা গলায় বলল, মা, এসব কি বলছে বড় মা? আমাকে দেখতে আসবে মানে? তুমিও কি রাজি হয়েছ? ফারিহা মেয়ের দিকে তাকালেন না। আজ মেয়ের আকুলতা তার কাছে গ্রাহ্য হবে না, কারণ অর্পির ডায়েরি থেকে কিছুদিন আগেই জেনেছে সীমান্তর ব্যাপারে। এই শুনে ফারিহা নিজেই তার স্বামীকে বলেছে অর্পিকে বিয়ে দিয়ে তার বিষয়ে জোর দিতে। আপাতত মেয়ের সুন্দর ভবিষ্যতের চিন্তায় আর কঠোর হতে হবে আরও। তাই ফারিয়া কঠোর গলায় বলে, আমি অবশ্যই রাজি, বিয়ে দিতে ইচ্ছুক আমরা, সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নেয়া। অর্পি ভেজা চোখে বলল, আর আমার সিদ্ধান্ত, আমার পড়াশোনা, আমার ইচ্ছে। ফারিহা এবার তাকালেন, কিন্তু সেই দৃষ্টিতে মায়া নেই, আছে চরম কঠোরতা। বললেন, তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্কতা এখনো হয়নি তোমার। আর পড়াশোনা, তুমি কবে পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলে? 10-এ এইচএসসি পাশ করেছো, অনার্সে উঠেছো, ব্যাস। এর বাইরে কি? আরও পড়াশোনার ইচ্ছে থাকলে স্বামীর বাড়ি গিয়ে পড়বে, কোনো বাধা নেই। অর্পির বুকটা ভেঙে যেতে লাগলো তার মায়ের এমন কঠোরতায়। অর্পি বুঝল এখানে বলে কিছু হবে না, এখানে তাকে শোনার মানুষ নেই, বোঝার মানুষ নেই। তাই রেগে নিজের ঘরের দিকে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। দরজার ওপাশে হেলান দিয়ে নিচে নেমে বসে পড়ল। হাঁটু দুটো জড়িয়ে মুখ লুকিয়ে নীরবে অঝরে কাঁদতে লাগলো। সে কান্না দেখার কেউ নেই এখানে। এখন তার সব কিছুর বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। সন্ধ্যা 6:30 বিকেল থেকে সীমান্তকে অনবরত কল করে গেছে অর্পি, কিন্তু এই বিধ্বস্ত সময়ে সীমান্তকে পাশে পায়নি। অর্পির আঙুল কাঁপছে, বুকের ভেতর ধারালো শূন্যতা জমেছে, কিন্তু সীমান্ত তার সবচেয়ে প্রয়োজনের মুহূর্ত সে নেই, একদম নেই। তাই রাগে ফোনটা ছুঁড়ে মারল মেঝেতে। ফারিহা অনেকবার রুমে এসে অর্পিকে রেডি হতে বলে গিয়েছে, কিন্তু অর্পি নিজের অলিক ভাবনায় ডুবে আছে। তার চোখ মুখ শুকনো লাগছে, ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে বারবার। অর্পি স্তব্ধ ভঙ্গিমায় বসে আছে মেঝেতে এক কোণায়। শেষে ফারিয়া যখন ঘরে ঢুকলেন, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। এক কোণায় ভেঙে পড়ে আছে তার মেয়ে। ফারিয়া ছুটে গিয়ে তাকে উঠালেন, ওয়াশরুমে টেনে নিয়ে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিলেন স্বাভাবিক করতে। কিন্তু অর্পির দেহ নিথর, মুখটা স্থবির, প্রাণহীন। আতকে উঠলেন ফারিহা। একবেলার মধ্যে একই হাল হলো মেয়ের। ফারিহা দু হাতে অর্পির বাহু ঝাঁকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? রেডি হতে বলেছিলাম তো, পাত্রপক্ষ এসে গেছে, চল তাড়াতাড়ি কর। অর্পি ঠোঁট বাঁকিয়ে কাঁদতে কাঁদতে ফুপিয়ে বলল, মা, আমি যাব না, প্লিজ। ফারিহা শাড়ির আঁচল দিয়ে আবার মেয়ের ভেজা চোখ মুখ মুছে দেয়।
তারপর চাপার আগে হিসিয়ে বললেন, যাবি না মানে? তোর বাপ চাচার সম্মান মাটিতে মেট্রাতে চাস? অর্পি চুপচাপ রেডি হ। অর্পি চেয়েছিল দাঁড়িয়ে থাকতে, জেদ করতে, কিন্তু তার মায়ের ইচ্ছার সামনে সে যেন পুরোপুরি ভেঙে গেল। ফারিহা এক প্রকার জোর করেই সাজিয়ে দিলেন। চোখের নিচে ফোলা দাগ, মুখে অসহায়ত্ব ঢাকতে সব লুকানোর চেষ্টা করা হলো, কিন্তু অর্পির মন সবটাই উন্মুক্ত। অবশেষে তাকে নিচের বেসমেন্টে নিয়ে আসা হলো। এবার অর্পি অস্বাভাবিক রকমের শান্ত রয়েছে। ফারিহা মেয়েকে সুমনের পাশে বসিয়ে দিলেন। তাদের একদম সামনাসামনি ইরশাদ বসে, ক্যাজুয়াল পোশাকে। অর্পি প্রায় মরার মতো তাকিয়ে আছে নিজ দিকে, এখনও সামনে তাকায়নি। সুমন মেয়েকে আগলে নিয়ে হেসে বললেন, আমাদের সাথে তো তোমার আগে থেকে পরিচিত আছে, তবে খুবই বাজে পরিস্থিতিতে আলাপ হয়েছিল। যাই হোক, আজ একটু সুস্থ পরিবেশে আছে। এরশাদ স্বভাবসিদ্ধ শান্ত হেসে এক পলক তাকালো অর্পির দিকে। চঞ্চল মেয়েটা আজ ভয়ানক বিধ্বস্ত, এটা তার চোখ এড়ালো না। এর কারণ এরশাদ ভালোভাবে বুঝলো। তবু এরশাদ পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, তো কেমন আছেন আপনি? পরিচিত কণ্ঠে অর্পির ভিতরটা কেঁপে উঠল। সে তাকালো, আরও স্তব্ধ হয়ে গেল। চোখজনিত বিষয়ে বুকের ভিতরটা থেমে গেল কিছুক্ষণ। এই এসপি এখানে? সে যে সব জানে বসে থেকে ছটফটে ওঠে অর্পি। একটা ছোট্ট আশার আলো দেখতে পায়। এইসব চোরা চোখে লক্ষ্য করে এরশাদ তৎক্ষণাৎ বলে, অনুমতি দিলে আমরা কি আলাদা করে কথা বলতে পারি? আসলে কিছু মনে করবেন না, আমি স্পষ্টভাষী মানুষ, আমার মনে হলো আমাদের আলাদা করে কথা বলার প্রয়োজন। সুমন ও রূপক সায় দিলেন, বললেন, অবশ্যই অর্পি, ভেতরে নিয়ে যাও ওকে। অর্পির চোখে একটুখানি ভরসা ঝলকে উঠল। কেউ তো বুঝলো, কেউ তো তাকে একটু নিঃশ্বাস নিতে দিল। তবে ফারিহা শঙ্কা আঁচ করে ভয় পেয়ে বলল, ভেতরে কেন যেতে হবে? এখানেই কথা বলুক না। সুমনের কড়া দৃষ্টিতে তিনি থমকে গেলেন। অর্পি এরশাদকে নিজের রুমে নিয়ে এলো। দরজা হালকা চাপিয়ে দিতে বলতে শুরু করে, থ্যাংক গড, ওটা আপনি তো সব জানেন তাই না? প্লিজ প্লিজ বিয়েটা ভেঙে দিন। ইরশাদ গভীর দৃষ্টিতে তাকায় সামনে থাকা ছটফটানো রমণীর পানে। কতটা বিধ্বস্ত লাগছে। এত কিসের ভালোবাসা ওই ক্রিমিনালটার প্রতি? ভীষণ জেলাস হচ্ছে ইরশাদ। সে মৃদুস্বরে বলল, আমি বিয়ে ভাঙব কি করে? অর্পি মরিয়া হয়ে বলল, বলবেন আমাকে আপনার পছন্দ না। ইরশাদের ঠোঁটে ধীরে একটা হাসি ফুটে উঠল, সামান্য গম্ভীর গলায়। তবে ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, কিন্তু আমি তো আপনাকে পছন্দ করি মিস অর্পি। কথাটা যেন চিরে অর্পির বুক চিরে এসে পড়ল। সে থমকে গেল। এখন অর্পির হৃদয়ের ভেতর আরো বড় ঝড় উঠল। ভালোবাসা, ভয়, অপরাধ বোধ, বিস্ময় সব মিলিয়ে এক অদ্ভুত আলোড়ন। তার থেকেও বড় কথা, সে যাকে অনুরোধ করতে এসেছিল বিয়ে ভাঙার জন্য, একমাত্র যার প্রতি আশার আলো দেখেছিল, সেই কিনা তাকে এসব বলছে। চোখে মুখে বিষয় নিয়ে অর্পি তাকিয়ে থাকে, কিন্তু ইরশাদের চোখে কোনো অস্বাভাবিকতা নেই, আছে একটা স্থির সত্য। অর্পি অস্ফুটে বলে ওঠে, আপনি কি পাগল হয়ে গেছেন? ইরশাদ হেসে মাথা একটু কাত করলো, বলল, না, আমি পাগল নই, আমি পুলিশ। আর বিশ্বাস করুন, আপনাকে যেদিন রাস্তায় দেখেছিলাম, দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট আই স্ট্যান্ড লাভিং ইউ। অর্পির বুকের ভেতর আরও তোলপাড় ওঠে। সে ঠোঁট কামড়ে কান্নারত স্বরে বলে, কিন্তু আপনি তো জানতেন আমি তো অন্য কাউকে। ইরশাদ কথা কেটে ভারী স্বরে বলল, আমি সেটা পরে জেনেছি মিস অর্পি, আমার ফিলিংস জন্মানোর বহু পরে। এসব শুনে অর্পির গলা শুকিয়ে যায়, চোখ ভিজে আসে। অর্পি এবার একেবারে ভেঙে যায়, একেবারে। ইরশাদ ধীরে অর্পির কাছে এগিয়ে এলো, চোখে অদ্ভুত এক স্থিরতা নিয়ে বলল, এত কাঁদছেন কেন? এত কিসের ভালোবাসা? আপনার এত ভালোবাসা তো ওই ক্রিমিনালটা ডিজার্ভ করে না। অর্পি চুপচাপ আছে, শুধু শ্বাস আটকে ধরে বসে আছে। এই এসপির প্রতিটি শব্দ তাকে ক্ষতবিক্ষত করছে। তবু অস্ফুটে বলল, মানে? ইরশাদ হালকা হেসে বলল, অনেকবার ফোন করেছিলেন সীমান্তকে, কিন্তু পাননি, এম আই রাইট? অর্পি মাথা নেড়ে সম্মতি বোঝালো, কিন্তু মনে প্রশ্ন এসবে ইরশাদ জানে কি করে। মনের প্রশ্ন মুখে বলার আগে ইরশাদ ধীরে এক পলক অর্পির চোখে চোখ রাখল এবং বলল, আপনার সো কল্ড বয়ফ্রেন্ড এখন জেলে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্গান ট্রাফিকিং
চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড অলসো আর্ম ট্রাফিকিংয়ের। অর্পি দোকানে হাত চেপে চেঁচিয়ে বলল, চুপ করুন আপনি, দয়া করে চুপ করুন। এই বলে অর্পি ধপ করে মেঝেতে বসে পড়ে, কিন্তু বিশ্বাস করে না এসব। এই এসপি মিথ্যে বলছে। অর্পি জানে তার সীমান্ত কেমন, খুব ভালো করে জানে। এসব সে বিশ্বাস করবে না। তার সীমান্ত শুদ্ধ পুরুষ। অর্পি জানে সব মিথ্যে বলছে এএসপি, সব মিথ্যে। রাতের নরম আলোয় চৌধুরী বাড়িটাকে আজ একটু বেশি নীরব, একটু বেশি থমথমে লাগছে। ঈর্ষাদ চলে গিয়েছে অনেকক্ষণ। অর্পির কান্নারত মুখ সহ্য হয়নি তার। ঈর্ষাদ যাওয়ার আগে বাড়ির সবাইকে বিয়ের ডেট ফিক্সড করে জানিয়ে দিতে বলেছে, আর বলেছে ঈর্ষাদের কোনো কিছুতে আপত্তি নেই। বাড়ির সবাই খুশি খুশি মেনে নিয়েছে। ফারিয়াও হাফ ছেড়ে বাসে। ফারিয়া চায় বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব ভালোই হয়ে যাক। ঈর্ষাদ চলে যাওয়ার পর থেকে অর্পির ঘরের দরজা সেই যে বন্ধ করেছে আর খোলেনি। ফারিহা, সীমা, আরসি এক একজন এক একভাবে চেষ্টা করেছে অর্পিকে রাতের খাবার খাইয়ে দিতে, একটু কথা বলতে মেয়েটার সাথে, কিন্তু অর্পি দরজা খুলল না। এখন ঘর অন্ধকার করে চুপচাপ বসে আছে দেয়ালে হেলান দিয়ে। চোখের জল ফেলে যাচ্ছে অনবরত। নিজের ভালোবাসার প্রতি সব বিশ্বাস হারিয়ে ফেলেছে। এত বাজেভাবে সীমান্ত তাকে ঠকালো, এটা কিছুতেই মেনে নিতে পারছিল না অর্পি। তার ভালোবাসায় কমতিটা ছিল কি? এদিকে রাত বাজে ঠিক 9টা। ঘরের ওয়াশরুমে ঋতীপ শেভ করবে বলে প্রস্তুতি নিচ্ছিল। ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে শেভ ফোম গালে মাখছিল ঋতীপ। ঠিক তখনই দরজা ঠেলে রুহি প্রবেশ করল। তার মুখটা অস্থির, চোখ দুটো বিস্ফোরিত প্রায় ঋতীভের অনাবৃত শরীর দেখে। শুধুমাত্র একটা কালো ট্রাউজার প্যান্ট পরনে আছে। ফর্সা বলিষ্ঠ শরীরের প্রতিটি রেখা, প্রতিটি পেশি আরও স্পষ্ট, আরও তীক্ষ্ণ লাগছে। সফেদ বুকের ওপর সামান্য পানির ফোঁটাগুলো রূপালী মুক্তোর মতো চিকচিক করছে। আর সেই দৃশ্য থেকে রুহির দৃষ্টি সরারই নয়। হুট করে রুহি অনুভব করলো হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ। রুহির বুকের ধুকপুকানি আরও বাড়িয়ে দেয় ঋতীপ খালি গায়ে থাকলে। যদিও প্রথমবার নয়, তবু লজ্জার অনুভূতি কখনোই যাবে না রুহির। এভাবে রুহি কিছুক্ষণ নির্লজ্জের মতো ঋতীপকে অবলোকন করার পর হুঁশ ফিরলে চেঁচিয়ে বলে, আরে আরে, ক্লিন শেভ করবেন না প্লিজ। রুহির কণ্ঠে এমন অদ্ভুত কথা শুনে ঋতীপ অবাক হয়ে পেছন ফিরে তাকায়। ঋতীপ বলল, কেন, কি সমস্যা? রুহি ঠোঁট কামড়ে মিনমিন করে, ওই আর কি, ক্লিন শেভ করলে আপনাকে দেখতে বাবু বাবু লাগে। একবার করেছিলেন না, তখন তো কিছু বলতে পারিনি ধমকের ভয়ে। ঋতীপ চোখ মুখ কুঁচকে তাকিয়ে বলে, হোয়াট, বাবু বাবু? রুহি মুচকে হেসে বলে, সত্যি বাবু বাবু লাগে। সাবদারিতে আপনাকে সবচেয়ে সুদর্শন লাগে। ঋতীপ রুহির দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, আচ্ছা, তুমি না সেদিন বললে চুমু খাওয়ার সময় এই খোঁচা খোঁচা দাড়িগুলো ব্যথা দেয় তোমার গালে, তো আজ উল্টো কথা কেন বলছো? রুহি প্রায় হা হয়ে যায় ঋতীভের এমন নির্লজ্জপনা কথায়। রুহির গাল লাল হয়ে ওঠে, ঘাড়ের কাছ পর্যন্ত গরম হয়ে যায় এমন কথা। লোকটাকে অবলীলায় বলে দিচ্ছে চুমু খাওয়ার কথা। অসভ্য হয়ে যাচ্ছে দিন দিন। লজ্জা সংকোচের বালাই হারাচ্ছে যেন। রুহি লাজুক কণ্ঠে কান চেপে ধরে বলে, চুপ করুন, আল্লাহ কী সব বলছেন। ঋতীপ হালকা হেসে রুহির কথায় সে ফোমটা ধুয়ে ফেলল। তারপর যতটুকু দাড়ি ছাটলে রুহির মতে চাপদাড়ি টাইপ হয় ততটাই রেখে দেয়। রুহি পুরো সময়টা ঋতীপের পাশে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে, আর গালে দুটোই খেলা করে হাসি। যতটা সময় ঋতীপ ব্যস্ত ছিল ততক্ষণ চোখ ভরা মুগ্ধতা নিয়ে ঋতীপকে দেখে যায় রুহি। যেনই কয়েক মিনিটে সে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। ঋতীপ মুখ ধোয়া শেষে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে, অল ইজ ওকে না? রুহি হেসে মাথা ওপর নিচ নেড়ে সম্মতি দেয়। ঋতীপ কীভাবে যেন নিজের চুলে হাত চালিয়ে বলে, দেখো তো এই হেয়ার স্টাইলটা কেমন? রুহি খুব মনোযোগ দিয়ে চুলগুলো দেখে। ব্রো ফ্লো কাট দেয়া গাঢ় কালো চুল ছড়ানো, অনেক ঘন এবং দীপ্ত দেখাচ্ছে। এদিকে ঋতীভ রুহির পাগলামিতে সায় দিয়েছে। বাচ্চা বউয়ের কাছে নিজেকে প্রদর্শন করার ছোট্ট প্রয়াস মাত্র। রুহি অনেকক্ষণ ধরে ঋতীভের চুলগুলো পরখ করে আপ্লুত স্বরে বলে, এটা তো খুব সুন্দর লাগছে, আপনাকে সবভাবেই মানায় আসলে।
ঋতিব সন্তুষ্টি বড় হাসি হাসে, তারপর সিরিয়াসভাবে জিজ্ঞেস করে, সবাই খেয়েছে রাতে? রুহি তখন ঋতিভের ভাত বাড়ছিল। ঋতিভের প্রশ্ন শুনে তার মুখটা সাথে সাথে বিষণ্ণ হয়ে যায়। ভার কণ্ঠে বলে, না, অর্পি আপু তো কিছুই খায়নি মা। আপু অনেকবার গিয়েছিল খাওয়াতে, কিন্তু আপু তো কাউকে ঢুকতে দেয়নি ঘরে। সবাই এত ডাকলো, দরজাই খুলল না। ঋতিব কিছু মুহূর্ত নীরব থেকে চট করে রুহিকে বলল, অর্পির খাবারটা নিয়ে ওর রুমে আসো ফার্স্ট। রুহি এই শুনে চমকে যে বলে, আমি? ঋতিব অনাবৃত গা ঢাকতে টি শার্টটা গায়ে জড়িয়ে নিতে নিতে দৃঢ়স্বরে বলে, হ্যাঁ তোমাকেই বলছি, আজ অর্পি তার ছোট ভাবির হাতেই ভাত খাবে, তাড়াতাড়ি এসো, আর কোনো কথা না। এই বলে ঋতিব এগিয়ে যায় অর্পির ঘরের দিকে। আর রুহি বিস্ময়ভরা চোখে খাবারের প্লেট হাতে নিয়ে ধীরে ধীরে ঋতিবের পেছনে হাঁটা শুরু করে। একদিকে অর্পির প্রতি মায়া, অন্যদিকে নিজের নতুন পরিচয়ের প্রতি এক ধরনের নীরব গর্বে বুক ফুলে ওঠে রুহির। দরজার সামনে রুহি পৌঁছে থমকে গেল। আজ ভাইয়ের মতামত কি অর্পির জমে থাকা ব্যথা একটু হলেও নরম হবে? রুহি দেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ঋতিভের মুখেও মমতার ছায়া স্পষ্ট। একটা পরিবারে একটা সম্পর্ক আর একটা সম্পর্ককে জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টায় নিবিষ্ট সে। অর্পির দরজার সামনে দাঁড়িয়ে রুহি ডাকে, আপু দরজা খোলো। ভেতর থেকে ভাঙা কণ্ঠে উত্তর এলো, ভাবিমণি প্লিজ চলে যাও, আমি একটু একা থাকতে চাই। রুহি থেমে যায়, চোখের কোণে জমে ওঠা জল আর অসহায় দৃষ্টি নিয়ে ঋতিভের দিকে তাকায়। সে দৃষ্টিতে ছিল স্বীকারোক্তি, যেন সে জানতো এমনই হবে। ঋতিভের গলা তখন হঠাৎই ভারী, কঠোর আর অনড় হয়ে উঠল। অর্পি, 1 মিনিটের মধ্যে দরজা খুলবি, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার অ্যানাদার ওয়ার্ড। এই ভারী স্বর অর্পির খুব পরিচিত। শৈশব থেকে ঋতিভের এক গম্ভীর ডাকে তার বুক কেঁপে ওঠে। রিভান আর রিহানের মতো সে কখনই এতটা নির্ভর ছিল না ঋতিভের সামনে। তাই ছোট ভাইয়ের মুখের ওপর কথা বলার সাহস তার জন্মায়নি। ঋতিভকে যেতে বলা সাহসও নেই অর্পির। তাই অগত্যা বাধ্য হয়ে ঘরে লাইট জ্বালায় আর ধীরে এগিয়ে গিয়ে দরজা কপাট খুলে দেয়। ঋতিব ও রুহি ঘরে প্রবেশ করে। অর্পি ওয়াশরুমে গিয়ে মুখ হাত ধুয়ে আসে, চোখের নিচে ক্লান্তি, ভেতরে ঝড় বয়ে চলেছে, কিন্তু তবুও মুখটা শান্ত রাখার চেষ্টা। ঋতিব একটা চেয়ার টেনে বিছানার এক পাশে বসে আর রুহি বিছানার এক কোণায় বসে। অর্পি এসে বিছানায় বসতে রুহির হাতে খাবারের প্লেট দেখে সে ধীরে বলে, টেবিলে রেখে দাও ভাবিমণি, এখন খাবো না। ঋতিব সঙ্গে সঙ্গে আটকে দেয়, না, কোনো রাখারাখির দরকার নেই রুহি, খাইয়ে দেবে তোকে। ঋতিভের এই দৃঢ় ভারী স্বর শুনে অর্পি আর দ্বিমত করে না। রুহি ধীরে ধীরে ছোট ছোট লোকমা তুলে খাওয়াতে থাকে অর্পিকে, আর অর্পিও নীরবে খেয়ে নেয়। অনেকটা শান্ত হয়ে আছে আজ। কিছুক্ষণ পর ঋতিভ চেয়ারে হেলান দিয়ে বলে, তো বল ইরশাদকে কেমন লাগলো? অর্পি ঠোঁট চেপে নিম্ন স্বরে বলে, ভাইয়া আমি বিয়েটা করতে চাই না। ঋতিভ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সরাসরি প্রশ্ন করে, কেন? ইরশাদকে পছন্দ হয়নি নাকি সীমান্তর জন্য? অর্পির চোখ বড় হয়ে যায় বিস্ময়ে, তবে অর্পি বিস্মিত হলেও চুপ থাকে। ঋতিভের চোখ এড়ানো সম্ভব হয়নি তার পক্ষে। সে জানে। অনেকক্ষণ চুপ করে থেকে ধীরে খানিকটা শক্ত কণ্ঠেই বলে, নিজেকে অনেক বুঝিয়েছি, তবে সীমান্তর জন্য বিয়ে করব না এমন নয়। ওকে ভুলে যাব আমি। এত কিছু হওয়ার পরেও যদি ওর মতো মানুষকে ভালোবাসি তাহলে সেটা আমার পাপ হবে, কিন্তু আমার একটু সময় দরকার নিজেকে সামলাতে। ঋতিভ এবার হালকা হাসে আর বলে, নিজেকে সামলাতে জীবনেও পারবি না তুই অর্পি, আগেও পারিসনি, এখনও পারবি না। আমি কখনো তোকে নিয়ে আদিক্ষেতা করিনি। বড় ভাই আর ছোট ভাইয়ের কাছে সবচেয়ে বেশি আদর পেয়েছিস তুই, কিন্তু তার মানে এই না যে আমার বোনকে আমি ভালোবাসি না। তুই হয়তো এটাই ভাবতিস, আসলে আমি এমনই, নিজের অনুভূতি প্রকাশে বরাবরই ব্যর্থ। একটা দীর্ঘশ্বাস ফেলে ঋতিভ আবার বলে, যাই হোক, মূল কথায় আসি, কোনো জানোয়ারের জন্য আমার বোনের জীবন নষ্ট হওয়া দেখতে পারবো না, আর না হতে দেব। নিজের সব খবর জানার পর আপাতত জানোয়ার বলার চেয়ে ভালো কোনো ওয়ার্ড খুঁজে পেলাম না। ভাইয়ারা টোটালি ডিপ্রেসড এই ঘটনা শুনে, কারণ তাদের বেস্ট ফ্রেন্ড ছিল। বাড়ির বড়রা মেবি জানে না। এখন তোর এই ঘটনা জানতে পারলে কি মারাত্মক ঝামেলা হবে ভাবতেও পারছিস না। তাই বলছি, নিজের অনুভূতিগুলোকে মাটি চাপা দিয়ে এগিয়ে যা কোনো দিন যেন ওই বাস্টার্ডের জন্য কাঁদতে না দেখি তোকে। অযথা চোখের পানি ওয়েস্ট করিস না। আর
ঋতিভের কথায় অর্পির চোখ তখন আবার ভিজে ওঠে। খাওয়া শেষ হয়েছে ইতিমধ্যে। ঋতিভ এগিয়ে এসে বোনকে এক হাত দিয়ে আগলে নেয়। অর্পি তার বুকের পর মাথা রাখতেই কান্না চেপে রাখতে পারে না, ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদে দিয়ে বলে, আমি জানি তুই কেমন ভাইয়া, বলতে হবে না। আমি আমার কোনো ভাইয়াদের ভালোবাসার পরিমাপ কখনো করিনি। আর বিয়ের ব্যাপারে শুধু একটু সময় চাইছিলাম, আর কিছু না। ঋতিভ অর্পির মাথায় হাত বুলিয়ে বলল, তোকে চিনি আমি, সময় দিলে তুই আরও ভেঙে পড়বি। বিয়ে হোক, আস্তে আস্তে সব দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবি। নতুনভাবে শুরু কর, সংসার কর, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অর্পি ধীরে ধীরে মাথা নাড়ল। রুহি পাশ থেকে নিঃশব্দে সব দেখছিল। ভাই বোনের এই অটুট সম্পর্ক, এই নিরাবরণ ভালোবাসা তাকে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। বড্ড ভালো লাগলো রুহির এই ভাই বোনের ভালোবাসা দেখে। একটা দীর্ঘশ্বাস ফেলল নীরবে। রাতের খাওয়া দাওয়া শেষে বারান্দায় এসে বসেছে ঋতিভ। আকাশে চাঁদের আলো মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলছে, আর হালকা শীতল হাওয়া বারান্দার রেলিং ছুঁয়ে এসে তার গায়ের শিরা উপশিরায় ঠান্ডা পরশ বলিয়ে দিচ্ছে। ঘরে যদিও এতটা ঠান্ডা লাগে না, আশেপাশে নীরবতা রাতটাকে আরও গভীর, আরও রহস্যময় করে তুলেছে। ঋতিভ আধো ঘুরে ঘরের দিকে তাকিয়ে ডাকল, রুহি, কি করছো তুমি? বারান্দায় এসো। ঘরের ভেতর থেকে রুহির কোমল কণ্ঠ ভেসে আসে, আসছি, দাঁড়ান, চুল বেঁধে নেই। ঋতিভ মৃদু হেসে বলে, ওকে, তাড়াতাড়ি এসো। কয়েক মুহূর্ত পর রুহি বেরিয়ে এলো। মাঝে সিথি করে পরিপাটিভাবে লম্বা বিনুনি বাঁধা চুল, গায়ে নরম চাদর আর মুখে চঞ্চল ছটফটে ভাব। শেষে ঋতিভের পাশে ডিভানে বসে পড়ল। দুজনের মাঝে দূরত্ব খুবই স্বল্প, আবার দুজনের মাঝে যে নিঃশব্দতা নেমে আসে তা অস্বস্তির নয়, বরং ভীষণ স্বস্তিদায়ক। কিছুক্ষণ নীরবতা থাকে দুজনের মাঝে। একসময় সেই নীরবতা ভাঙল ঋতিভে। ঘরের ড্রেসিং টেবিলের ওপর একটা চকলেট বক্স দেখলাম, ওটা তো আমি আনিনি, কে দিয়েছে? রুহি আলতো হেসে বলল, আব্বু দিয়েছে, কালকে দুটো বক্স দিয়েছিল, একটা অর্পি আপুর জন্য আর একটা আমার। আপুরটা দিয়ে এসেছি কালকেই, আর একটা আমার কাছে আছে। ঋতিভ মাথা নেড়ে রুহির হাতটা নিজের দুই হাতের উষ্ণ মুঠ হয়ে বন্দি করল। তার চোখে তখন অদ্ভুত শান্তি, অদ্ভুত টান। ধীরে বলে উঠল, পরশু থেকে আমার জয়নিং, রুহি। রুহির মুখে স্নিগ্ধ হাসি ফুটে উঠল, বাহ, ভালো তো, আপনার ড্রিম ফাইনালি সাকসেসফুল। ঋতিভ শীতল কণ্ঠে বলল, না, একটা ড্রিম সাকসেসফুল হয়নি এখনও। রুহি জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কোনটা? ঋতিভ রুহির চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায় আর মৃদুস্বরে বলে, আমার রুহি পাখিকে পাওয়া পুরোপুরি। রুহি কিছু না ভেবে অবলীলায় বলল, আমি তো আপনারই। এই সহজ অবলীলায় উচ্চারিত কথাটা ঋতিভের বুকে উষ্ণতার মতো আশ্রে পড়ে। রুহিকে কোলে বসিয়ে নেয় ঋতিভ। তার শরীরের উষ্ণতা রুহির শরীরের সঙ্গে মিলে মিশে এক সুন্দর নিরাপত্তার অনুভূতি জাগাচ্ছিল। ধীরে ধীরে চোখ রেখে ঋতিভ রুহির কপালে আলতো চুমু দিল। এরপর এক এক করে মাথার সিথিতে, গালে, ঠোঁটের কোণে। চুমুটি ছিল যত্নে ভরা, কোমল, যেন সব ভালোবাসা ওই এক মুহূর্তে নিঃসৃত হয়ে যাচ্ছে। রুহি এখন আর চমকায় না, শুধু অনুভব করে স্পর্শগুলোর গভীরতা। হঠাৎ একটি মৃদু হাসি ফুটল তার মুখে, সাথে গালে লাল রঙের আভা ছড়িয়ে যায়। রুহি সাহস করে ঋতিভের গলা জড়িয়ে কাঁধের কাছটায় মাথা রাখল। ঋতিভও হাতটা আলতোভাবে রুহির কোমরে জড়ায়। দুজনের চোখে ভরা ছিল অজানা আনন্দ আর প্রেমের উষ্ণতা। ঋতিভ চোখ বন্ধ করে অনুভব করলো এই মুহূর্তে যেন সময় থেমে গেছে। রুহির প্রতিক্রিয়ার কোমলতা, উষ্ণ তা এবং বিশ্বাস তার হৃদয়কে ভরিয়ে দিয়েছে এক গভীর শান্তি আর প্রেমময়তার সাথে। দুজন ব্যস্ত হলো নিজেদের মাঝে। চাঁদের আলো যেন লজ্জা পেয়ে দুজনের প্রেমময় রূপ দেখে মেঘের আড়ালে লুকিয়ে যেতে চাইছে। আরসি খাবার শেষ করে ভাবলো একটু হাঁটাহাঁটি করা ভালো হবে, তাই চুপচাপ বারান্দার দিকে এগোতে লাগলো। বারান্দার ঠান্ডা হাওয়া হেঁটে হেঁটে মনটা কিছুটা ফুরফুরে হয়ে গেল। ঋতিভ আর রিভানের বারান্দা একদম পাশাপাশি।
রাতে আরসি বারান্দায় হাঁটার সময় পাশে তাকাতেই চোখে পড়ে যায় অনাকাঙ্ক্ষিত কিছু দৃশ্য। বোন আর বোনজামের সামান্যতম ঘনিষ্ঠ মুহূর্ত। দুটোতে এমন কাণ্ডজ্ঞানহীন কিভাবে হলো এই দেখে দিকবিদিক শূন্য হয়ে মুহূর্তে ছুটে নিজের ঘরে প্রবেশ করে আরসি। তখন রিভান একটা রুগীর ফাইল দেখছিল। নুপুরের ঝনঝন আওয়াজ শুনে পাশে তাকে বুঝলো আরসি আবার দৌড়ে দিয়েছে। আরসির দ্রুত পিছু হাতটাকে লক্ষ্য করে ধমকে বলল, আরসি, এটা কেমন বাচ্চামি? বারান্দা থেকে দৌড়ে এলে কেন? আরসি কুকড়ে গিয়ে বলল, ওই আর কি, এমনি। রিভান ফাইল পাশে সরে বলল, এমনি মানে কি দেখে দৌড়েলে দেখি তো। রিভান বারান্দার দিকে এগোতে নিলে আরসি আতঙ্কিত হয়ে হাত টেনে ধরে বলল, না না, যাবেন না প্লিজ। রিভান হালকা চমকে বলল, আশ্চর্য, এমন করছো কেন তুমি? আরসি ছোট ছোট কথা বলে আমতা আমতি করছে। রিভান অবাক হয়ে ভারী গলাতেই বলল, তুমি না বললে, কিন্তু আমি সত্যিই যাব। আরসি হঠাৎ প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলল, আপনি কিন্তু আমার বেবিকে বকছেন রিভান। রিভান তবদা খেয়ে বলল, হোয়াট? আমি বেবিকে কখন বকলাম? আরসি নরম মৃদু কণ্ঠে বলল, আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না রিভান। বেবি আসার পর শুধু ধমকি ধামকির উপর রাখছেন, এটা করো না সেটা করো না, এত নিষেধাজ্ঞা। অভিযোগ শুনে রিভানের মন এক মুহূর্তে নরম হয়ে গেল। সত্যি সব কিছু সামলাতে গিয়ে বউটাকেও যে সময় দেয়া হয়নি সেটা বুঝতে পারল। আরসির এই অস্বাভাবিক আচরণ প্রেগনেন্সির মুড সুইং ভেবে নিল, কারণ আরসি এমন বাচ্চামো কখনো করতো না। অতঃপর রিভান ধীরে ধীরে আরসিকে কোলে তুলে বিছানায় বসালো। ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলল, আচ্ছা সরি, কথা শুনলে আর বকবো না, এবার বলুন ম্যাডাম, কি কি অভিযোগ আপনার? রিভান প্রসঙ্গ ভুলেছে ভেবে আরসি হেসে কোল থেকে নেমে বিছানায় শোয়। এরপর সোজা বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে বলল, কাল বলবো অভিযোগ, আপাতত ঘুম পাচ্ছে, গুড নাইট। রিভান বিস্ময়ে তাকিয়ে থেকে বলল, আর এসবকে শুধু মুডসিং ধরে কোন তর্ক না করে চুপচাপ আরসির পাশে শুয়ে পড়ে আর বউকে টেনে বুকে জড়িয়ে নেয়, মনে মনে স্থির করে কাল সত্যি বউয়ের সব অভিযোগ শুনবে। আজ সকাল সকাল রুহি কলেজে উপস্থিত হয়েছে। গেট পেরোনোর পর থেকে কলেজের চারপাশে শিক্ষার্থীদের একটা হালকা কোলাহল, ব্যস্ততা। কিন্তু রুহি ছিল শান্ত, স্নিগ্ধ। প্রতিদিনের মতোই সে পৌঁছে খুঁজে নিল মাঝখানের সারির দ্বিতীয় ব্রেঞ্চটা। এই ব্রেঞ্চটা ওদের তিন বান্ধবীর নির্দিষ্ট আসন, রুহি, তিশা আর তিন্নি। তারা খুবই ভালো তিন বন্ধু হয়ে গেছে কিছুদিন ক্লাস করেই। তিন্নি আর তিশা যমজ বোন, তবে যমজ হলেও তিন্নি তিশাকে দেখে কারোরই মনে হবে তারা যমজ। চেহারা, ভঙ্গি, স্বভাব সবই আলাদা তাদের দুজনের। আজ তাদের ক্লাসের প্রথম পিরিয়ড উচ্চতর গণিত। একবার ক্লাস রুটিনে চোখ বুলিয়ে দেখে নিল সে। এদিকে তিশা আর রুহি নিজেদের বিচ্ছিন্ন গল্পে মশগুল, আর রুহি জীববিজ্ঞান বই খুলে বসে আছে শান্তভাবে, কিছু পড়া মুখস্থ করছে। ঠিক তখনই রুহির চোখে পড়ে তিশা স্থির হয়ে তাকিয়ে আছে ক্লাসের কোনায়, যেখানে বসে আছে তার বয়ফ্রেন্ড। চোখে চোখ পড়তেই তিশার গাল টকটকে গোলাপি হয়ে ওঠে। তখনই তিন্নি বিরক্ত স্বরে বলে ওঠে, তিশা, ক্লাস শুরু হবে এখন, এইসব ড্রামা এখন বন্ধ কর, চুপচাপ সোজা হয়ে বস। তিশা সামনের দিকে ঘুরে বসে ঠোঁট টিপে হেসে বলে, আচ্ছা বাবা, তোদের দিকেই ফিরে বসলাম। রুহি হালকা কাত হয়ে তিশার হাত ঝাঁকিয়ে পিট পিট চোখে জিজ্ঞেস করে, এই তুই কি সত্যি সত্যি প্রেম করিস এই ছেলের সাথে? তিশা লজ্জায় কানের পেছনে চুলটা গুজে বলে, ওই আর কি। রুহির চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। এই মেয়ে কি শোধরাবে না? তার কণ্ঠে একটু মলিন ভাব। এইসব ঠিক না তিশা, এর আগেও তো ঝামেলা করলি, তোর বাবা মা জানলে কষ্ট পাবেন তো। রুহির কথা শুনে তিন্নির চোখে মুহূর্তে একরাশ মুগ্ধতা ভেসে ওঠে। ভাবে এই রুহিটা কত বুঝদার, তার অবুঝ বোনটা যে কেন নিজের ভালো বোঝে না কে জানে। কিন্তু তিশা মুখ উল্টে রুহিকে বলে, আরে ইয়ার, তুই তো সেই মানধাত্তার আমলের মানুষ, এখনকার দিনে কার বয়ফ্রেন্ড নেই বলতো, খালি আমাকেই দেখিস তোরা। রুহি কিছু বলার আগে তিন্নি দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে আর বোঝাস না রুহি, বাদ দে। রুহিও নীরবে মাথা নাড়ল। ঠিক তখনই তিশা উত্তেজনায় শরীরটা সামনের দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে, শুনেছিস,
আজ নতুন ম্যাথ টিচার আসবে আমাদের ক্লাস নিতে, নতুন জয়েন করেছে শুনলাম, বয়স নাকি খুব বেশি না। আমি তো ভাবছি না জানি কত হ্যান্ডসাম হবে। রুহি আর তিনি একই সঙ্গে চোখ সরু করে তাকালো তার দিকে। তিন্নি সন্দেহসূচক দৃষ্টিতে বলল, তুই জানলি কিভাবে? তিশা নিজের জামার কলার একটু টেনে তুলে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, এই তিশার কাছে সব খবর থাকে বাচ্চারা। রুহি বিস্ময়ে বলে উঠল, কি বলছিস? স্যার হয় আমাদের, তাকে নিয়ে সব মন্তব্য করা ঠিক নয়। তিনি হতাশ হয়ে বলল, কাকে কি বোঝাচ্ছিস রুহি? তিশা এবার সামনে তাকে মৃদু চিৎকার করে বলে উঠল, এই দেখ দেখ, এসে গেছেন স্যার বলতে না বলতেই। সেই মুহূর্তেই ক্লাসরুমের সবাই স্তব্ধ হয়ে গেল। দরজা ভিড়িয়ে ক্লাসে প্রবেশ করেছেন এক অত্যন্ত সুদর্শন পুরুষ। হাতের মুঠোয় একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইটা নিয়ে ক্লাসে প্রবেশ করে সদ্য জয়েন করা সরকারি কলেজের নতুন প্রফেসর ঋতিভ চৌধুরী। পরনে ধবধবে সাদা শার্ট, নিখুঁতভাবে ইন করা আঁটোসাঁটো বলিষ্ঠ শরীরে, তার ওপর নীল রঙের ব্লেজার, চোখে সাদা ফ্রেমের চিকন গ্লাস, পরিপাটি হালকা দাড়ি বেশ মানিয়েছে ফর্সা মুখটায়। হাতে পড়া একটি ঘড়ি এক ধরনের কঠিন সৌন্দর্য প্রকাশ পাচ্ছে, আর হাঁটার ভঙ্গিতে অদ্ভুত এক ম্যানলি ভাব। এদিকে নতুন প্রফেসরকে দেখে রুহির পৃথিবী থেমে গেছে। তার চোখের সামনে মানুষটা এগিয়ে আসতে থাকে, আর রুহির বুকের ভেতর অনুভূত হয় তীব্র ধুকপুকানি। সে গোলক ধাঁধায় পড়ে যে আস্থা, সে কি ভুল দেখছে? এইরকম ভাবনার কারণে অন্য মনস্কতায় দাঁড়াতেও ভুলে যায় সে। এদিকে সকল শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, কিন্তু তিন্নি রুহিকে বসে থাকতে দেখে চমকে গিয়ে রুহির হাত টেনে তুলে দাঁড় করায়। ক্লাসের সকল শিক্ষার্থী একসঙ্গে বলে ওঠে, গুড মর্নিং স্যার। ঋতিভ টেবিলের সামনে এসে বইটা রাখলেন, দুই হাত টেবিলে ভর করে একটু ঝুঁকে দাঁড়ালেন। ধূসর চোখ দুটো সোজা সামনে নিবদ্ধ, তার কণ্ঠ গভীর, শান্ত আর অসীম দৃঢ়তায় ভরা স্বরে বলে জবাব দেয়, গুড মর্নিং স্টুডেন্ট, টেক ইউর সিট এভরিওয়ান। আর রুহি স্বাভাবিক হতে পারেনি এখনও। সে শুধু তাকিয়ে আছে, দৃষ্টি আটকে আছে ওই ধূসর চোখ দুটোয়। এখনও বেচারি ধান্দা খেয়ে আছে। নতুন স্যারকে দেখে সবাই একটু গুছিয়ে বসলো, কেউ কোনো শব্দ করলো না। রীতি বইটা খুলে সামনে রাখলেন, তারপর হাত দুটো আলতো ভাঁজ করে ক্লাসের উপর দৃষ্টি বুলালেন। ধীর, স্থির, কঠোর অথচ অদ্ভুত রকম শান্ত সে দৃষ্টি। রুহির বুকের ভেতর তখনও ধুকপুক করছে। তার মনে হচ্ছিল যেন শ্বাস নিল ক্লাস শুনে ফেলবে। ঋতিভ প্রথমে সবার উদ্দেশ্যে বলল, আই এম ঋতিভ চৌধুরী, I will be your new mathematical professor. From today onward, I will be taking your higher mathematics class. তিশা পাশ থেকে কান খাড়া করে শুনে তিন্নিকে ফিসফিসে বলল, ও মাই গড, ভয়েসটা শোন ভাই, পুরো হিরো। তন্নি তার কনুইয়ে ঠাস করে একটা গুঁতো দিয়ে বলে, চুপ করতে। ঋতিভ দৃষ্টি ঘুরিয়ে প্রথম ব্রেঞ্চ থেকে শেষ ব্রেঞ্চ অবধি তাকালো আর বলল, আমি কিছু নিয়ম জানিয়ে দিই, ক্লাসে কথা বলা যাবে না, আমি প্রশ্নগুলো উত্তর দেবে, তোমাদের প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করবে। আর হ্যাঁ, গণিতকে ভয় পেলে চলবে না। আমি শুনেছি তোমরা গণিতকে ভয় পাও, এটা অনেক মজাদার সাবজেক্ট। ঋতিভের প্রতিটা কথা ক্লাসের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। ক্লাসের প্রত্যেকটা মেয়ে গালে হাত দিয়ে মুগ্ধ চোখে তাকিয়েছিল সামনে। অধিকাংশ শিক্ষার্থী আজ মনোযোগী হয়ে ঋতিভের প্রতিটি কথা শুনছে, কারণটা সামনেই। এদিকে রুহি এবার বুঝল ঋতিভের এখানে জয়েনিং হয়েছে। তবে রুহির অভিমান হলো এই ভেবে যে রুহিকে কেন জানানো হয়নি এই ব্যাপারে। সে পরে দেখে নেবে তাকে। এরপর রুহি নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক হয়ে ব্যাগ থেকে গণিত বই বের করলো। ঋতিভ আলতো হেসে বলল, চলো আগে নিজেদের পরিচয় দাও। প্রথম দিন আগেই পড়াশুনে না যাই, ব্যাপারটা বোরিং হবে, তাহলে তো সামনের ব্রেঞ্চ থেকে শুরু করা হোক। প্রথম ব্রেঞ্চের ছাত্রীরা উঠে দাঁড়ালো, স্যার আমার নাম সোমা। গুড। দ্বিতীয় ছাত্রী, মাই নেম ইজ পারভিন স্যার। ওকে বসো। এইভাবে কয়েকজনের পর আসে তিশার পালা। তিশা দাঁড়াতেই তার গলার স্বর একটু উঁচু, একটু বাড়তি আকর্ষণীয় বলল, স্যার আই এম তিশা ইসলাম। ঋতিভ স্বাভাবিকভাবে বলল, আচ্ছা। তিশা পাত্তা না পেয়ে মন খারাপ করে বসে গেল নিজের সিটে।
তিশা পাত্তা না পাওয়ায় তিন্নি হাসি চেপে মাথা নিচু করে বসেছিল। তার পালা আসতে সে গম্ভীর স্বরে বলল, স্যার আমি তিন্নি ইসলাম, তিশার যমজ বোন। ঋতিব দুজনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে একটু হেসে বলল, যমজ, বাট ফেসের মিল নেই। ইন্টারেস্টিং, নেক্সট। এবার রুহির পালা। রুহি দাঁড়ালো স্বাভাবিকভাবে, তবে তার হাত হালকা কাঁপছে, গলা শুকিয়ে গেছে। ঋতিবের চোখে চোখ পড়তেই রুহির মনে হলো তার বুকের ভেতর ধকধকানির প্রতিধ্বনি জোরদার হলো। তার ধূসর বাদামি চোখ দুটোতে কি অদ্ভুত মোহমায়া। রুহির পুরো দুনিয়া তোলপাড় করে দেওয়ার জন্য এই ধূসর অক্ষিদয়ই যথেষ্ট। নিজেকে সামলে নিচু গলায় বলে, আমি রুহি, রুহি চৌধুরী। ঋতিভের চোখ মুহূর্তের জন্য সামান্য স্থির হলো, একটুখানি, খুব সামান্য বিরতি। এর কারণ ঋতিভের ভালো লাগলো রুহি নিজের ঠিকঠাক সারনেম বলেছে। এর জন্য ঋতিভের ঠোঁটের আগায় মুচকি হাসি দেখা দিল, যা সবার অগোচরে। কিন্তু তারপরে ঋতিভ স্বাভাবিক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ওকে রুহি বসো। রুহি বসে পড়ল। এরপর বাকিরা নিজেদের পরিচয় দিল। পরিচয় হওয়া শেষে পড়ায় চলে যায় ঋতিভ। ঋতিভ বই খুলে রাশভারী আওয়াজে বলল, আজ আমরা সহজ একটি চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করব। নাম কোয়াড্রামেটিক ফাংশন। তোমাদের সবার কাছে এই চ্যাপ্টার কঠিন মনে হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব সহজভাবে বোঝানোর। আই হোপ তোমরা বুঝবে। কথা শেষ হতেই তিশা আবার ফিসফিসায়, উফ, কথা বলার স্টাইলটা শুনছিস? এত ম্যানলি কিভাবে? আমি যতটা হ্যান্ডসাম ভেবেছিলাম তার থেকে 10 গুণ বেশি হ্যান্ডসাম রে। রুহি তিন্নির পাশে বসা এসব শোনেনি, কিন্তু তিন্নি তিশার দিয়ে কড়া চোখে তাকায় আর শাসি বলে, চুপ করে বস ম্যাটটা, পরে আমি বোঝাতে পারবো না। ঋতিব বোর্ডে লিখতে থাকে অধ্যায়ের বেশ কিছু সূত্র। শিক্ষার্থীদেরও লিখতে বলে। এই টপিক নিয়ে বেশ কিছু সময় আলোচনা করে, আর শিক্ষার্থীরাও মনোযোগী ছিল। আজ প্রায় সবাই রেসপন্স করেছে, তবে রুহি রেসপন্স করে কম। এটা তার স্বভাবগত, তবে সে সব বিষয় সহজেই বুঝে নেয়। এভাবেই ঋতিভের শিক্ষক জীবনের প্রথম দিনটা পার হয়। অর্পি মনমরা হয়ে বসে থাকে সারাদিন। আগের মতো চঞ্চলতা হারায় না সে। নিশ্চুপ নিস্তব্ধ হয়ে আছে সেদিনের পর থেকে। 3 বেলা খাওয়া ছাড়া তাকে বাড়ির লোকেরা দেখেই না। সেদিন ঋতিভ বোঝানোর পর অর্পি বুঝেছিল নিজেকে কষ্ট দেওয়ার মানে নেই। অর্পি জানালার ধারে হাঁটু মুড়ে বসেছিল, চোখ নিবদ্ধ বাইরে। এমাত্র ফারিহা প্রবেশ করলো অর্পির ঘরে। এসে আলমারি থেকে সুন্দর এক কমলা রঙের চুড়িদার বের করে। ফারিহা চুড়িদারটা অর্পির বিছানায় রেখে অর্পিকে বলল, এটা পরে তৈরি হয়ে নে। অর্পি হালকা গলায় জিজ্ঞেস করলো, কেন? ফারিহা ভারী গলায় বলে, ঈর্ষাদ বিকেলে নিতে আসবে তোকে। দুজনে পছন্দ করে আংটি বেছে নিবি নিজেদের জন্য। কাল ছোট করে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান করে ফেলবো ভেবেছি। ফারিহা বলার পর অর্পি আর কোনো দ্বিমত করলো না। মুখে স্বতঃস্ফূর্ত কিছু নেই, শুধু নিস্তব্ধতা রয়েছে। মেয়েটি আজ কৃত্রিম সাজে সাজল না নিজেকে, শুধুমাত্র চুড়িদারটাই পরল। যে মেয়ে সাজার পাগল ছিল, আজ সে এত সাধারণ রয়েছে। একটা ব্যাগ নিয়ে সে নির্জীবভাবে সময়ের অপেক্ষা করল। এরপর এক মিসড কল এলো ঈর্ষাদের। তা দেখে নিচে নেমে আসে। তারপর বাইরে বের হয়ে গাড়ির সামনে দাঁড়ালো। ঈর্ষাদ ফ্রন্ট সিটে ফর্মাল লুকে বসে অপেক্ষা করছিল। অর্পি পেছনের সিটে বসতে গেলে ঈর্ষাদ হেসে বলল, সামনে এসে বসুন ম্যাডাম। অর্পি এক পলক ঈর্ষাদের দিকে তাকিয়ে সামনের সিটে বসল। গাড়ি চলে গেল শহরের ভিড়ের মধ্যে এবং হঠাৎ থামলো একটি জুয়েলারি দোকানের সামনে। দোকানে প্রবেশ করতে একজন মেয়ের উজ্জ্বল চোখ অর্পিকে ধরল। বলল, ম্যাম, কি ধরনের ডিজাইন দেখাবো? আমাদের এখানে অনেক সুন্দর আর ইউনিক রিং কালেকশন আছে। অর্পি ঠান্ডা গলায় ঈর্ষাদের দিকে আঙুল তুলে বলল, ওনাকে জিজ্ঞেস করুন, উনি পছন্দ করবেন। মেয়েটি অবাক হলেই প্রথম দেখল যে কোনো মেয়ে নিজের জুয়েলারি পছন্দ করছে না। কিন্তু অর্পির কথায় বাধ্য হয়ে ঈর্ষাদের কাছে চলে গেল। কিন্তু ঈর্ষাদ অর্পির কাছে ফিরে এসে অর্পির হাত ধরে নিয়ে গেল জুয়েলারি পছন্দ করতে, আর বলল, আমি না, তুমি পছন্দ করবে আংটি।
তোমাকে নিশ্চয়ই জোর করে পাঠানো হয়নি, তাই এই ছ্যাঁকা খাওয়া লুকটা চেঞ্জ করো প্লিজ। অর্পি নিজের হাতের দিকে তাকিয়ে দেখল কি বিনা দ্বিধায় ধরে আছে লোকটা। এই দেখে মলিন হেসে বলল, আপনি ভীষণ কর্তৃত্বশীল স্বামী হবেন ঈর্ষাদ। ঈর্ষাদ হেসে উত্তর দিল একটা অদ্ভুত অঙ্গীকার নিয়ে, সে তো জানি না, তবে নিজের বউয়ের প্রাক্তনের স্মৃতি মুছতে হলে যদি কর্তৃত্বশীলের তকমা পেতে হয় তবে আমি এমনই ঠিক আছি। দোকানটায় মৃদু নীরবতা বিরাজ করছে। অর্পির চোখে হালকা অশ্রু ভাসমান, আর ঈর্ষাদের ঠোঁটে এক ধরনের রহস্যময় হাসি। প্রতিটি নিঃশ্বাসে ছিল অচেনা আবেশে ভয়, অনিশ্চয়তা আর হঠাৎ করে জন্ম নেওয়া অদ্ভুত অনুভূতি। অবশেষে ঈর্ষাদের কথা মতো অর্পি দুটো আংটি পছন্দ করে আর সেগুলো নিয়েই আবার গাড়িতে উঠে বসল। তবে এবার ঈর্ষাদ গাড়িটা বাড়ির দিকে না নিয়ে একেবারেই অচেনা পথে ঘুরতে থাকে, যা লক্ষ্য করে অর্পি তারপর কণ্ঠে বলে কৌতূহল ও শঙ্কা মিশিয়ে, এটা তো বাড়ির রাস্তা নয়, আমরা কোথায় যাচ্ছি? ঈর্ষাদ কোনো উত্তর না দিয়ে কেবল গাড়ি চালিয়ে চলেছে, যেন কোনো গভীর পরিকল্পনা করে রেখেছে। সত্যি রেখেছে। অর্পি ঈর্ষাদকে চেনে, সে জানে ঈর্ষাদ কেমন মানুষ, তাই আর জিজ্ঞাসা করল না কিছু। অগত্যা চুপ হয়ে সিটে বসে রইল। গাড়ির কাঁচের বাইরে দেখা যাচ্ছে সন্ধ্যার আলো ক্রমেই ফিকে হয়ে আসছে। রাস্তার দুই পাশে হালকা বাতাস গাছের পাতাগুলোকে কাঁপিয়ে দিচ্ছে। এই শান্ত দৃশ্যের মাঝেও গাড়ির ভেতর থমথমে একটা উত্তাপ জমেছে। অর্পি চুপচাপ তাকিয়েছিল ঈর্ষাদের দিকে। হঠাৎই কি মনে করে যেন ভাঙা কণ্ঠে বলল, আপনি জেনে শুনে এমন একজনকে বিয়ে করছেন যার মনে অন্য কারো বসবাস ছিল। আচ্ছা ঈর্ষাদ, যদি আপনাকে কখনো ভালোবাসতে না পারি, যদি আপনার দাম্পত্য জীবন নষ্ট হয় আমার জন্য, এসব কখনো ভেবে দেখেছেন? এতটা বোকামি কেন? ঈর্ষাদ স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটার দিক বদল করল। মুখে একটা দীর্ঘ তীক্ষ্ণ হাসি ফুটে উঠল, যে হাসির মানে অর্পি বুঝতে পারল না। বেশ রহস্যময় হাসি। আসলে ঈর্ষাদ মানুষটাই রহস্যময় বলল, ভালোবাসা, মোহ আর আবেগ এগুলো কিন্তু আলাদা অর্পি। আমাকে ভালোবাসার টপিকে পড়ে আসছি আর আমরা এই নিয়ে বিয়ের পর আলোচনা করব। আগে তুমি বলো সীমান্তকে যে এত ভালোবাসতে, কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে এত তাড়াতাড়ি কিভাবে মুভ অন করলে, আবার বিয়েও করে ফেলবে আমাকে? কমপক্ষে 1 বছর তো তোমার দেবদাসী হয়ে কান্নাকাটি করার কথা ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি তো চাইলে নিজেকে শেষও করে দিতে পারতে, তুমি তো। এই কথাটা অর্পি থমকে যায়, চোখ বড় হয়ে ওঠে বিস্ময়ে। কথাগুলো তো ভুল নয়, কিন্তু এর উত্তর কি? ঈর্ষাদ কি তাকে ব্যঙ্গ করে কথাগুলো বলল? কিছুক্ষণ পর অর্পি কাপা গলায় জবাব দেয়, আমি বড্ড ভীতু মেয়ে, জানেন, নিজেকে শেষ করার মতো সাহস আমার নেই। কিন্তু তার মানে এই না যে আমি সীমান্তকে ভালোবাসতাম না, ওসব আবেগ বা মোহ ছিল না। ঈর্ষাদ হেসে ওঠে এবার একটা গভীর অদ্ভুত হাসি। রাস্তার আলো তার চোখে পড়ে, দুফালি তীক্ষ্ণ চমক তৈরি করে। ঠান্ডা গলায় বলে, অনুভূতি চিনতে তুমি কখনো অপরাগ অর্পি, এখন অপরাগ। এই কথাটা আগুন ধরালো অর্পির ভেতরে। হঠাৎ চিৎকারের মতো বেরিয়ে এলো তার কণ্ঠস্বর, তাছাড়ার উপায় বা কী ছিল? আমি বাঁচতে চাই, পুরনো স্মৃতি আঁকড়ে ধরে মরতে চাই না। দোষ সীমান্ত করেছে, আমি কেন শাস্তি পাব? আমি কেন ভেঙে পড়ে থাকবো? আমি কেন নিজের জীবনটা নষ্ট করব বলুন? ঈর্ষাদ গাড়িটা স্লো করে একটু ঘুরে অর্পির দিকে তাকালো। চোখে কোনো ব্যঙ্গ নেই কটাক্ষ, শুধু গভীর শান্ত, ভয়ানকভাবে স্থির একটা উপলব্ধি। এইবার আসল প্রশ্ন করলো অর্পিকে, এক্স্যাক্টলি, তোমারও তো বাঁচার অধিকার আছে অর্পি, তাহলে আমার সাথে হটকারিতা কেন, এরকম উদাসীনতা কেন? অর্পি হতবাক হয়ে বলল, আপনি কি আমাকে ম্যানিপুলেট করছেন? ঈর্ষাদ হেসে বলে, একদম না, তবে একটা সত্য জানতে পেরেছি। ঈর্ষাদকে বুঝতে পারল না অর্পি, তবে ঈর্ষাদ যা জানার জেনে গিয়েছে। আর কোনো দ্বিধা নেই তাতে। গাড়ির ইঞ্জিনের শব্দের সঙ্গে মিশে যায় এই নীরব স্বীকারোক্তি। দুজনের অপ্রকাশিত সত্য, অপ্রস্তুত অনুভূতি আর দূরে কোথাও ঝুলে থাকা অনিশ্চয়তার আলো ছায়াটা।
কিছুক্ষণ পরে গাড়ি থামলো। সরাসরি থানার সামনে। ইরশাদ গাড়ি থেকে নেমে অর্পির দিকে চোখ রাখলো, মুখ গম্ভীর, কণ্ঠ স্থির বলল, তোমার শেষ সুযোগ এটা অর্পি। আমি জানি সীমান্তকে তোমার অনেক কিছু বলার বাকি আছে। যা বলার আছে এখন বলে এসো, মনের বিভ্রান্তি দূর করো। কারণ এই সময়ের পর আর তুমি কখনই তাকে মনে করারও সুযোগ পাবে না। স্বামী হিসেবে অত মহান আমি হব না। অর্পি স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ইরশাদের চোখে অদ্ভুত এক দৃঢ়তা, কোনো অদৃশ্য নিয়ন্ত্রণ তাকে আটকিয়ে রেখেছে। ইরশাদ কোনো কথা না বলে অর্পিকে সঙ্গে নিয়ে থানার ভেতরে প্রবেশ করল। থানায় প্রবেশ করার সঙ্গেই অর্পির চোখ আটকে গেল সামনের লকআপে থাকা সীমান্তর দিকে। মেঝেতে বসে থাকা যে মানুষটির চোখে অন্ধকার, মুখটা শীর্ণ, দেহ ঝুঁকে আছে, নিস্তব্ধতা আর অন্ধকার তার চারপাশে ভর করেছে। এই দেখে অর্পির ঠোঁট কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, কিন্তু একটা শব্দ বের হচ্ছে না। সীমান্ত চোখ ধীরে ধীরে অর্পির দিকে পড়ল, ঠোঁটে মলিন হাসি, যার নিঃসঙ্গতা আর বেদনা মিশ্রিত লাগছে। অর্পি এক মুহূর্তে থমকে গেল। মনে হলো সময় নিজেই স্থির হয়ে গেছে। সে লকআপের কাছে দাঁড়ায়, লোহার শিক ধরে আর চোখে চোখ রেখে সীমান্তর দিকে তাকিয়ে বলল। সীমান্ত আস্তে করে উঠে দাঁড়ালো অর্পির সঙ্গে মুখোমুখি। নিঃশ্বাস থেমে গেল। চারপাশের আওয়াজ বদলে কেবল দূরের ঝিঝি পোকার মতো আওয়াজ ভেসে আসলো। ইরশাদ পাশে দাঁড়ানো কনস্টেবলদের সরিয়ে দিল। এই মুহূর্তে উপস্থিত শুধু তারা তিনজন, অর্পি, সীমান্ত আর ইরশাদ। থানা, সেল, চারপাশ সবকিছু হারিয়ে গেছে। শুধু চোখে চোখে কথাবার্তা, নিঃশ্বাসে নিঃশ্বাস আর অন্তরঙ্গ ব্যথার নীরবতা চলছে। আর সীমান্ত সেই মলিন হাসি দিয়ে নীরবে হাত বাড়ালো অর্পির দিকে। আসসালামু আলাইকুম। আর 2টা পর্ব আছে। এই পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।